আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম আপু, শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, আমরা যে কালকে যে অঙ্কগুলো করছিলাম, হ্যাঁ? ওই অঙ্কগুলোর মধ্যে কি আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আমাকে একটু জানাবেন। মানে আমি কালকে যে অঙ্কটা করছি বা আপনাদেরকে বাসায় যে করতে দিছি, এগুলোর মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাকে একটু জানান। মানে আপু, এই অঙ্কটা মূলত ব্রাঞ্চের যে অফিস ওইটার মানে সব ইয়াগুলো দেওয়া থাকে, মানে সব লেনদেনের সব ইয়া টিয়া দেওয়া থাকে, কিন্তু আমরা কাজ করি হেড অফিসের পক্ষ থেকে, না মানে আমরা হেড অফিস হয়ে কাজ করি। হ্যাঁ, আমরা হেড অফিস হয়ে কাজ করি এবং এখানে হচ্ছে ব্রাঞ্চে আমরা কি কি দিছি বা ব্রাঞ্চের থেকে আমরা কি কি পাইছি, হ্যাঁ? এই ব্যাপারগুলো আমাদের দেওয়া থাকবে। ওগুলোই আমরা যে কি কি দিলাম, আমরা কি কি পাইলাম, এই জিনিসগুলো নিয়ে হেড অফিস মূলত কি করে? হিসাবটা করে। আচ্ছা আপু, মানে ব্রাঞ্চ অফিসে যদি কিছু দেই তাহলে এটা debit হবে, আর যদি পাই ক্রেডিট হবে, যে কোনো হ্যাঁ, কিছু। হেড অফিস যখন দিচ্ছে ডেবিট, যখন পাচ্ছে তখন ক্রেডিট। আচ্ছা, ঠিক আছে। ওকে। সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের অঙ্কটা শুরু করব। আপু, জি বলুন শওকত ভাইয়া। আমি আপনার পিক দিছিলাম, আপনার সাথে আমার ওই যে অ্যান্সার একটা মিলে নাই। আপনার প্রবলেম 2010 সাল, প্রফিটটা মিলে নাই। আচ্ছা, আমি তো ভাবতেছি আহ, মোহাম্মদ ভাইয়া না? হ্যাঁ, জি আপু, জি আপু, মোহাম্মদ আচ্ছা শফিক। আচ্ছা, মোহাম্মদ সৈকত ভাইয়া আছে আপনার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি একটু দেখতেছি, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি ইয়া করেন, মিউট করে রাখেন, আর যদি পসিবল হয় তো হেডফোন লাগায় নেন, হ্যাঁ, নাহলে ওই যে আওয়াজ আসতেছে তো। আচ্ছা, ২ নম্বর অঙ্কটা, দুইটা পিক দিছেন আমাকে ভাইয়া। দুইটা পিক মানে দুইটা কি একই অঙ্কের? মানে কিভাবে আমি বুঝলাম না আসলে। ও আচ্ছা, এটা ১ নাম্বার না? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি, বুঝতে পারছি। দাঁড়ান, আমি একটু চেক করে নিই যে আসলে প্রবলেমটা কোথায় হলো, হ্যাঁ। গুডস সেন্ট টু ব্রাঞ্চ ৫২,০০০ টাকা। আচ্ছা ভাইয়া, ক্লোজিং অ্যাকাউন্টস রিসিভেবলটা, হ্যাঁ, এটা কিভাবে বের করছেন আপনি? আপু, এটা একটু স্ক্রিনে নিয়ে আসেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। হুম, এইটা একটু খেয়াল করে দেখবেন আপনি। এই যে ক্লোজিং অ্যাকাউন্টস রিসিভেবল ১১,৩০০, এটা আপনি কোথা থেকে পাইছেন আমাকে যদি একটু বলতেন ভাইয়া। আপু, এটা সম্ভবত কোশ্চেন উল্লেখ আছে, সরি। ২০০০। আচ্ছা, ২ বছরের জন্য আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে বলছিল। ক্লোজিং, আচ্ছা এটা হচ্ছে ২০০৯-টা করছি, তাই তো? ২০০৯ সালে ক্লোজিং অ্যাকাউন্টস রিসিভেবল ছিল ১১,৩০০। 9 ঠিক ছিল আপু, 2010 মিলে নাই। ৯টা ঠিক আছে না? আচ্ছা, এখানে তাহলে আমার সলিউশনের পিডিএফ একটু ভুল আছে। ভালো হয়েছে আপনি বলছেন, আমার ভুলটা ধরা পড়লো। আমি তাহলে একটু ওয়েট, হ্যাঁ, আমি এটা ঠিক করে নিই, নাহলে না এই ভুলটা ভুলই থেকে যাবে। ২ নম্বর অঙ্কটাতে ২০০৯ ছিল হচ্ছে আমাদের ১১,৩০০, এখানে আমি ৮,৭০০ লিখে রাখছি। ৳১১,৩০০, ওকে। সো আমি একটু ক্যালকুলেশনটা করে দেখতেছি, হ্যাঁ ভাইয়া, দাঁড়ান। যেহেতু আমার ভুল হয়েছে, মনে হয়, ও
আচ্ছা, কাজ আমি ঠিকই করছি বাট লিখছি আর কি ভুল। হ্যাঁ, 8,900 লিখছিলাম। আচ্ছা আচ্ছা, ভুলটা হয়েছে এখানে না, 2010 সালে। ওকে, দেখি আমি 2010 সালে কি ভুলটা হয়েছে। কোথায় জানো? হ্যাঁ, 2010-এ 67,000, 7,500, 3,600। আচ্ছা, ওকে। 3,700, 28,000, 59,000, 11,400, 1,10,800। ওকে। আচ্ছা ভাই, আপনারটা ঠিকই আছে। হ্যাঁ, আপনারটা ঠিক আছে, 26,900। আমারটাই ভুল হয়েছে, মানে আমার অ্যান্সারটা এখানে লিখতে ভুল হয়েছে। হ্যাঁ, এখানে হবে 26,900। আচ্ছা, বাকি যারা অঙ্কটা করছেন এটা কি কেউ খেয়াল করছিলেন? একটু আমাকে জানাবেন। না আপু, খেয়াল করি নাই, মানে রেকর্ড ক্লাস দেখে করছি, তো আপনি যা দিয়েছেন ওটা দেখে অ্যান্সার বসাই দিছি। আচ্ছা দেখেন তো, রেকর্ড ক্লাসেও হয়তো বা আমি সেম ভুলটা করছি, সো এটা একটু ঠিক করে নেন সবাই। আহা, হ্যাঁ, এটা হবে হচ্ছে 26,900। হ্যাঁ, 26,000 কত দেখলাম? হ্যাঁ, 900। এই যে এই মানটা আসবে। হ্যাঁ, এতটা ডিফারেন্স কোথা থেকে পাই? এত বড় ভুল হয়ে গেল। ব্যাংক স্যালারি ছিল 7,500, 3,600, 5,800। জি, সাইমা আপু মেসেজ দিছে ক্লাসে জয়েন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছে। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ 67,000, 2,000। ওকে, 67,000। গুডস রিটার্নড বাই ব্রাঞ্চ 3,700। তারপরে ক্যাশ সেলস ছিল 28,000। কালেকশন ফ্রম ডেপ্টর্সের কাছ থেকে পাইছি 59,000। ওকে, ক্লোজিং হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার লিখতে ভুল হয়েছিল। হ্যাঁ, 26,900। সো এটা আপনারা একটু ঠিক করে নিন। ওকে, আচ্ছা, এটা আমি করছি, ঠিক করে দিছি। সো এটা আমি একটু করে নেই, সলিউশনটা আমি করে দিবনি, চেঞ্জ করে দিবনি। আপু জি, আপু এই যে প্রশ্নের মধ্যে এই অ্যাকাউন্ট রিসিভেবল একটাতে ছিল 9 সালে 11,300 ছিল, আর একটাতে 10 সালে 8,700 ছিল। ওইখানে আপনি দুইটাতে 8,700 লিখছেন। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করে দিছি আপু, দেখছি মানে এখন আমরা ধরতে পারছি, এটা ঠিক করে দিছি। সো মাত্রই আমি ঠিক করলাম এগুলো। হ্যাঁ, আর হচ্ছে আবার আর একটা জায়গায় ভুল করছিলাম। 2009 হচ্ছে আমি টাকাটা লিখতে ভুল করছি, মানে ওই যে ক্লোজিং অ্যাকাউন্টস রিসিভেবলের টাকাটা লিখতে ভুল হয়েছিল। আর 2010 সালে হচ্ছে বিয়োগফলটা আমি বের করতে ভুল করছিলাম, 26,900। ঠিক আছে, এতটা চেঞ্জেস মানে বুঝলাম না কোথায় কি হলো। আমি অঙ্কটা বাসায় আবার একটু চেক করব, ঠিক আছে? করে না আপু, আমি সেম আনসার আসছে, কিন্তু পরে আমি নিজে একবার করে তারপরে আপনার আনসারটা দেখতে গেছি, তখন একটু মানে ইয়া লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনারও 26,900 বের হয়েছিল। জি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো
সো এটা লেখার ইয়েতে অনেক সময় ভুল হয়ে যায় আর কি। আচ্ছা, তো 2 নম্বর অঙ্কটার মধ্যে কি আমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাকে একটু জানাবেন। না আপু, প্রশ্ন নেই। ওকে, তাহলে আমি 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি, হ্যাঁ? আর ভাই আপনার প্রবলেমটা আশা করি এখন সলভ হয়ে গেছে, ঠিক আছে? জি আপু। ওকে, ওকে। সো এবার আমরা 3 নম্বর অঙ্কটা শুরু করে দিচ্ছি, হ্যাঁ? ওকে, দেখেন। ফার্স্টে আমরা একটু প্রশ্নটা পড়ে নিতেছি। প্রিপেয়ার দ্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট, আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে। ওকে, প্রিপেয়ার দ্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য হেড অফিস বুকস। আচ্ছা, হেড অফিসের বইয়ে আমাদেরকে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা তৈরি করতে বলতেছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন, নিচের মানগুলো মানে নিচের ইনফরমেশনগুলো ফলো করে। ব্রাঞ্চ সেলস, শাখা বিক্রি করছে এত টাকার পণ্য। পারচেজেস ফ্রম হেড অফিস, হেড অফিস থেকে পারচেজ করছে। অ্যাকচুয়ালি এখানে পারচেজ করা বলতে বোঝাচ্ছে কি, আমরা হচ্ছে প্রধান অফিস, আমাদের কাছ থেকে ওরা নিচ্ছে, হ্যাঁ, কত টাকার পণ্য নিচ্ছে সেটা এখানে বোঝাচ্ছে। পারচেজেস ফ্রম হেড অফিস। ওকে, তারপর হচ্ছে স্টক অ্যাট দ্য বিগিনিং, আমাদের স্টক বিগিনিংয়ে কত টাকা স্টক ছিল। রিটার্নস টু হেড অফিস, হেড অফিসে কতগুলো পণ্য মানে শাখা হেড অফিসে কতগুলো পণ্য রিটার্ন করে দিছে সেটা। তারপরে অবচয় মানে আমাদের যে সম্পদ ছিল ফিটিংস, ওইটার অবচয় হয়েছে কত টাকা। তারপর ক্লোজিং স্টকের পরিমাণ কত, ওয়েজেসের পরিমাণ কত, জেনারেল এক্সপেন্সেস পরিমাণ কত, রেন্ট রেটস অ্যান্ড ট্যাক্সেস এটার পরিমাণ কত, অ্যালাউন্স টু কাস্টমার্স এটা কত, হ্যাঁ, এগুলো আর কি এখানে দিয়ে দিছে। ওকে, তারপরে বলতেছে দেয়ার আর নো ক্রেডিট সেলস, এখানে আমাদের কোনো ক্রেডিট সেলস নেই। হেড অফিস হ্যাজ চার্জড আউট গুডস টু দ্য ব্রাঞ্চ অ্যাট 33.31% অন কস্ট। আমাদের এখানে বলতেছে হেড অফিস হ্যাজ চার্জড আউট গুডস টু দ্য ব্রাঞ্চ অ্যাট, আমাদের 33.5% মানে ব্যয়ের ওপর আমাদের 33.5% করে কি করতেছে হেড অফিস চার্জ করতেছে। মানে আমাদের কাছে আমরা হচ্ছে প্রধান অফিস, আমরা হচ্ছে হেড অফিস, এটা হচ্ছে ব্রাঞ্চ। আমি যখন পণ্যটা ওকে পাঠাইছি তখন আমি ওকে বলে দিছি যে তোমাকে আমি 5 টাকা দামের পণ্য পাঠাইলাম, তুমি আমাকে এই পণ্যটাতে মানে এই পণ্যটা 8 টাকা দিয়ে বিক্রি করে দেখাবা। তার মানে আমি এই 5 টাকার পণ্যের ওপর কত 3 টাকা লাভ চাচ্ছি তোমার কাছ থেকে। আমি যখন ওকে পণ্যটা পাঠাইছি, হ্যাঁ, তখন ওকে এটা বলে দিছি যে তুমি 3 টাকা প্রফিটে পণ্যগুলো কি করবা, মানে আমার ব্যয়ের ওপর যেন 3 টাকা প্রফিট থাকে, আমার ব্যয়ের ওপর যেন 3 টাকা প্রফিট থাকে। এইটাই এখানে বলা হচ্ছে যে ব্যয়ের ওপর 33.5% করে কি করতে হবে, চার্জ করতেছে ওরা, মানে 33.5% করে ওরা নিতে চাচ্ছে পণ্যের ওপর। বুঝতে পারছি? ওকে, সো এইবার আমাকে বলেন তো এই যে আমাদের অঙ্কটা, এটা আমাদের কোন নিয়মের অঙ্ক, আমরা কোন নিয়মের অঙ্কটা করব এখানে বলুন তো দেখি। এটা দুতরফা পদ্ধতি, বিক্রয় পদ্ধতি। দুতরফা মানে হচ্ছে বিশ্লেষণাত্মক পদ্ধতি, এবং বিশ্লেষণাত্মক পদ্ধতির কোন মেথডটা, বিক্রয় মূল্যের যে মেথডটা আছে সেই মেথডটা, 2 নাম্বার মেথডটা। ওকে, সো আমাদের এখানে আমরা এই যে 33% এটার কাজটা আমরা করব পরে। তো এখানে আমাদের হচ্ছে দেখেন আমরা একটু একটু করে ইয়াটা পড়তেছি। তো পুরো অঙ্কটা আমাদের প্রশ্নটা কিন্তু পড়া হয়ে গেছে। ওরা আমাদের কাছে জাস্ট কি চাইছে, ওই আগের 1 নাম্বার কালকে যে অঙ্কটা করছো এটার মতনই, শুধুমাত্র ব্রাঞ্চ অ্যাকাউন্ট চাইছে। ওকে, তো আমরা এখানে লিখে দিতেছি, আগে দেখবো একটু হবে কিনা। হ্যাঁ, হয়ে যাওয়ার কথা। সো লিখে নেব ledger account of head office branch accounts. ওকে, সো এবার আমরা এই
কালারটা একটু কেটে নিই, হ্যাঁ। টাকা, টাকা, এখানে হচ্ছে ডেট, ডেট, ডিটেলস, ডিটেলস। ওকে, সো এই মানগুলোকে বসাই দিলাম। এবার আমরা এটা যেহেতু একটা খতিয়ান করতে হয় আমাদের এখানে, সো এখানে নামটা দিয়ে দিব ডেবিট ক্রেডিট। ওকে, আচ্ছা, তো এখন আমরা বলছিলাম যে আমাদের বিগিনিং এর যত যা আছে সেগুলো হচ্ছে ডেবিটে, আর ক্লোজিং এর যত যা আছে সব হচ্ছে ক্রেডিটে বসাইতে হয়। সো এই অঙ্কটার মধ্যে দেখেন আমাদের কিন্তু কোনো ডেট বলে নাই, তার মানে ডেট দেওয়া বা দেখা এটার ঝামেলা নাই। ওকে, এখান থেকে আমরা দেখবো আমাদের ওপেনিং কি কি আছে বা বিগিনিং কি কি আছে। ওপেনিং বা বিগিনিং একই কিন্তু জিনিস। এই যে দেখেন স্টক অ্যাট দ্য বিগিনিং আমাদের এইটা আছে, রাইট, আর স্টক অ্যাট দ্য এন্ড এই যে এটা আছে। সো এই দুইটাকে আগে আমরা একটু বসায় নেব 2676। আচ্ছা, তো এখানে আমরা লিখে নিচ্ছি স্টক অ্যাট দ্য বিগিনিং। হ্যাঁ, এখানে আমরা লিখে নিচ্ছি স্টক অ্যাট দ্য বিগিনিং আমাদের কত আছে 2676। ওকে, 2676 বসায় দিলাম। এখানে হচ্ছে স্টক অ্যাট দ্য এন্ড 2952। ওকে, তাহলে স্টক অ্যাট দ্য এন্ড 2952। হ্যাঁ, এটা আমরা বসাই দিলাম। ওকে, এটা বসানোর পর এবার আমরা দেখবো এখান থেকে আমাদের আর কি কি নিতে পারতেছি বা কি কি নেওয়া যাচ্ছে বা নিব আমরা। ওকে, তো এখান থেকে দেখেন আমাদের এই যে গুড সেন্টের যে ব্যাপারটা, হ্যাঁ, গুড সেন্ট টু ব্রাঞ্চ বা গুডস রিটার্ন, এইগুলো আমরা নিতে পারি। যেরকম দেখেন এখানে ব্রাঞ্চ সেলস, ব্রাঞ্চ সেলস, এটা আমাদের কিন্তু এটা হচ্ছে টাকা পাচ্ছি, মানে যেহেতু আমরা হেড অফিস, সো হেড অফিস টাকা পাইতেছে, সো এটা আমরা ক্রেডিটে নিব। ওকে, সো এই মানগুলোকে আমি আগে একটু লিখে নিব যে কোনটা ডেবিটে নিব কোনটা ক্রেডিটে নিব। ঠিক আছে, সো এটা ক্রেডিটে নিতেছে। ওকে, পারচেজেস ফ্রম হেড অফিস, হেড অফিস থেকে ব্রাঞ্চ কি করছে, ক্রয় করছে, হেড অফিস থেকে ব্রাঞ্চ ক্রয় করে নিছে। সো এটা আমাদের কত আছে দেখেন 19,692। তো হেড অফিস কি পেলো, পণ্য পেলো না পণ্য দিল? হেড অফিস পণ্য দিল, কাকে দিল, ব্রাঞ্চকে দিল। সো এটা আমাদের ডেবিট করতে হইতেছে, সো এখানে আমরা লিখে দিচ্ছি ডেবিট। ওকে, তারপরে এটা তো আমরা নিয়েই নিছি, এটা নিয়ে নিছি রিটার্ন টু হেড অফিস, হেড অফিসের কাছে রিটার্ন করতেছি, হেড অফিসের কাছে কি করতেছি, রিটার্ন করতেছি। হ্যাঁ, সো হেড অফিসকে যখন আমি রিটার্ন করে দিচ্ছি তাহলে এইটা আমাদের ডেবিটে যাচ্ছে, দেন এইটা ক্রেডিটে যাচ্ছে। হেড অফিস মানে শাখা হেড অফিসকে পণ্য রিটার্ন করে দিছে, সো এটা কিন্তু আমাদের কি ক্রেডিটে যাবে, সো ক্রেডিট লিখে দিলাম। আচ্ছা, ডেপ্রিসিয়েশন অফ ফিটিংস, আচ্ছা অবচয় মানে আমাদের একটা সম্পদ আছে, ওই সম্পদের অবচয়। দেখেন যেহেতু অবচয়, এটা কি হেড অফিসের বাড়তেছে না কমতেছে, হেড অফিসের কমে যাচ্ছে, ব্যয় হচ্ছে, সো এটাও আমাদের ডেবিটে বসাইতে হচ্ছে। ওকে, ওয়েজেস, ওয়েজেস মানে কি মজুরি। আচ্ছা, মজুরিটা অ্যাকচুয়ালি কে দিবে, শাখা কি নিজের পকেট থেকে টাকা বের করে দিবে? না, আমরা হেড অফিস যারা আছি আমরা আগে শাখাকে দিব, তারপরে শাখা কি করবে, মজুরিটা দিবে। সো এইটা যেহেতু আমাদের পকেটের টাকা মানে হেড অফিসের টাকা কমে যাচ্ছে, সো এটাও আমাদের কি ডেবিট। জেনারেল এক্সপেন্সেস, এটাও ব্যয় বাড়াইতেছে, সো ডেবিট। রেন্ট, রেটস, ট্যাক্সেস, এটাও আমাদের ডেবিট করতে হচ্ছে। আচ্ছা গেল। এরপরে অ্যালাউন্স টু কাস্টমার, আমাদের যে কাস্টমাররা ছিল তাদের জন্য আমরা কি করছি, অ্যালাউন্স করা হয়েছে, তাদের এটা কি অ্যালাউন্স করা হয়েছে। সো এই যে কাস্টমারের মানে অ্যালাউন্স টু কাস্টমার, এটার মানে হচ্ছে কাস্টমারদেরকে কি বলে সঞ্চিতি, যে আমরা বলি না সঞ্চিতি বা ছেড়ে দেওয়া হয়, ঠিক সেরকম অ্যালাউন্স টু কাস্টমার মানে কাস্টমারদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে 58 টাকা। এখন দেখেন আমি কি বিক্রি করছি, আমি কি কোনো পণ্য বিক্রি করছি? না, পণ্যটা অ্যাকচুয়ালি বিক্রি করছে কে, পণ্যটা অ্যাকচুয়ালি বিক্রি করছে হচ্ছে আমাদের যে শাখা আছে সেই শাখা অফিস।
আমাদের যে শাখা আছে সেই শাখা অফিস পণ্যটা কি করছে, বিক্রি করছে। তাহলে পণ্যটার উপর আমি ডিসকাউন্ট দিব নাকি দিব না, অ্যালাউন্স দিব নাকি দিব না, সেটা ধরবে কি, সেটাও ধরবে ওই শাখা। আমাদের এটা দেখে লাভ নাই। তার মানে অ্যালাউন্স টু কাস্টমার, কাস্টমার তো আমার কাস্টমার না। আমার কাস্টমার হলে এটার হিসাব আমি করতাম। এই কাস্টমারটা হচ্ছে কার, ব্রাঞ্চের। তাহলে এটার হিসাবটা কে রাখবে, ব্রাঞ্চ রাখবে। আমার এটার হিসাব রেখে লাভ আছে, আমার এটার হিসাব রেখে লাভ নেই। আমি কি ব্যাপারটা বুঝাতে পারলাম? আমি আবার একটু রিপিট করতেছি। অ্যালাউন্স টু কাস্টমার, কাস্টমারটা কার, কাস্টমারটা হচ্ছে শাখা অফিসের, শাখা অফিসের। সো যেহেতু শাখা অফিসের কাস্টমার, সো এটার হিসাবটাও কে রাখবে, শাখা অফিসই রাখবে। আমার কাস্টমার হইলে হিসাবটা আমি রাখতাম, কিন্তু ও আমাদের কাস্টমার না। সো এটার হিসাব কি হেড অফিস রাখবে না। বুঝতে পারছি? ওকে। সো এবার আমরা তাহলে কি করব, আমাদের এই যে ডেবিট ক্রেডিট আমরা মানে লিখছি, এগুলো আমরা বসায় নেব। তো এইখান থেকে এখন আমরা আবার বের করব কোনটা কোনটা আমাদের ব্যাংক বা ক্যাশ টাকার বিনিময়ে হচ্ছে। যেরকম ডেবিটগুলোর মধ্য থেকে আমি যদি দেখতে চাই, দেখেন এইটা হচ্ছে পণ্য, এইটাও কিন্তু এটাও নগদে হচ্ছে না, এটাও নগদে বা ব্যাংকে হচ্ছে না। দেখেন এইটা হয় নগদ বা ব্যাংক, এইটা নগদ বা ব্যাংক, এটাও নগদ বা ব্যাংক। এই তিনটে কিন্তু আমাদের নগদ বা ব্যাংকের মাধ্যমে হচ্ছে, রাইট? সো আমাদের এই দুইটা যেহেতু নগদ বা ব্যাংকের মধ্যে হচ্ছে না, আমরা কি এই দুইটাকে বসায় দিই। হ্যাঁ, তো এই দুইটার নাম আমরা কি দিতে পারি, পারচেজ ফ্রম হেড অফিস। ওকে, সো আমরা এখানে লিখে দিচ্ছি পারচেজ ফ্রম হেড অফিস। ওকে, পারচেজ ফ্রম হেড অফিস আমাদের 19,692। ওকে, 19,692 লিখে দিলাম। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ ফিটিংস 45, তাহলে এটাও লিখে দিচ্ছি ডেপ্রিসিয়েশন অফ ফিটিংস কত, 45 টাকা, বসায় দিলাম 45 টাকা। ওকে, এরপরে হচ্ছে ডেবিট পাশে আর যে মানগুলো আছে, যেরকম এই যে এই তিনটাকে এখন আমি বসায় দিব। তো এগুলোর জন্য আমি একটা হেডলাইন দিব, ব্যাংক বা ক্যাশ। হয় এগুলো আমি ব্যাংকে দিছি বা ক্যাশে দিছি, যেটাই দিছি সেটা আমি একটু হেডলাইনটা লিখে দিলাম। দিয়ে আমাদের এখানে ওয়েজেস ছিল, লিখে দিলাম ওয়েজেস। ওয়েজেসের পরে ছিল আর একটা হচ্ছে জেনারেল এক্সপেন্সেস, লিখে দিলাম জেনারেল এক্সপেন্সেস। আর একটা ছিল হচ্ছে আমাদের রেটস অ্যান্ড হচ্ছে ট্যাক্সেস। এই মানগুলো বসায় দেবো। সো এখানে আমাদের 230, 160, 300। ওকে, 230, তারপর হচ্ছে 160, আর একটা হচ্ছে 300 বসায় দিলাম। ওকে, আচ্ছা, ডেবিটের মানগুলো সব কিন্তু বসানো হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এইগুলোকে একটু ক্লিয়ার করে দিয়ে আমি জাস্ট এখানে দাগ দিয়ে রাখবো যে আমাদের কি কি মানে ডেবিটের নেওয়া হয়ে গেছে। যেরকম এটা নেওয়া হয়ে গেছে, ডেবিটের যতগুলো এন্ট্রি আছে সবই আমাদের কি নেওয়া হয়ে গেছে। এবার ক্রেডিটের এন্ট্রিগুলো বাকি আছে। আচ্ছা, ক্রেডিটের যে দুইটা এন্ট্রি বাকি আছে এর মধ্যে থেকে দেখেন এইটা কি আমাদের নগদে বা ব্যাংকে হয়েছে না, এটা হচ্ছে জাস্ট আমরা পণ্যটাকে রিটার্ন পাঠিয়ে দিছি। সো আমরা লিখবো রিটার্ন, এইখানটাতে আমরা লিখবো রিটার্ন টু হেড অফিস। হ্যাঁ, রিটার্ন টু হেড অফিস কত, 56, এই বসায় দিলাম 56 টাকা। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে এই যে ব্রাঞ্চ সেলস যেটা পাইতেছে, যে এইটা ব্রাঞ্চ সেলস, এটা কি নগদে বিক্রি বা অথবা বিক্রি। সো যেটাই হোক, এটা আমাদের নগদে বা ব্যাংকে হয়েছে। সো ক্যাশ বা ব্যাংকে হেড অফিস কি টাকাটা পাইছে আর কি। সো আমরা এখানে লিখতে পারি ব্রাঞ্চ সেলস 19,324 টাকা। ওকে, এখানে আমরা লিখে নিলাম 19,324 টাকা। ঠিক আছে, এটা আমরা এখানে কি করলাম, বসায় দিলাম। ওকে, তো ব্রাঞ্চ সেলসের এটা হয়ে গেল। ওকে, 19,324 টাকা। সো এখান থেকে আমাদের দেখেন এই এন্ট্রিটা তো আমাদের এখানে আসবেই না, এটা বাদ। এইটা বাদে বাদ বাকি সব কিন্তু আমাদের নাও হয়ে গেছে, তাই না?
তাহলে এখন বলতে পারেন আপু আমাদের পুরো সব কাজে কিন্তু আমরা আমাদের একতরফা বা মিশ্র পদ্ধতি যেটা ছিল সেটার মতনই করছি, এখানে ভিন্নতা আমরা কি পাইলাম, মানে ভিন্ন রকম আমরা কি করলাম, এটা আমাকে বলতে পারেন। সো এইবার আমি বলবো যে ভিন্ন রকম কি আমরা পাইছি বা কি কি কাজ আমাদের আছে ভিন্ন রকম। এই যে দেখেন, এই যে কথাটা বলছে, এই কথাটার কোনো কাজ আমি এখন পর্যন্ত করছি? এখন পর্যন্ত কিন্তু করি নাই, এখন আমি করব। সো এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যদি কোনো পণ্য রিটার্ন গিয়ে থাকে সেইটার উপর আমাদের এটার একটা কাজ করতে হয়, পণ্য রিটার্ন হইলে সেইটার উপর আমাদের কাজ করতে হয়। কথাটা আমি আবার রিপিট করতেছি, যদি কোনো পণ্য শাখা থেকে যদি কোনো পণ্য মানে হেড অফিসে চলে আসে, মানে রিটার্ন যে পণ্যটা থাকে সেইটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তার মানে এখানে যদি আমি একটু মার্ক করে নেই, আমি বলতে পারি এইখানে এই যে এই যে রিটার্ন হয়েছে এই পণ্যটার একটা কাজ আছে, এবং এই পণ্যটার রিটার্ন পণ্য থাকলে সেটাকে অবশ্যই আমি এই যে হেড অফিস থেকে যে পণ্যটা শাখায় গেছে ওইটার সাথে কানেক্টেড করে আমি কাজ করব। তো এটা একটু ভেজানো আছে কাজটা, সো এটা আমি পরে করব, একদম লাস্টে করব। তার আগে যেটা সব থেকে বেশি ইজিয়েস্ট অঙ্ক বা ইজিয়েস্ট কাজ সেটা আগে আমি করব। এখন বলতে পারেন আপু সেটা কি? স্টকের কাজ। কিসের কাজ? স্টকের কাজ। একদম ইজিলি বলবো, ইজিলি মাথায় ঢুকায় ফেলবেন। স্টক অ্যাট দ্য বিগিনিং, ডেবিট পাশে আছে, আস্তে করে এটাকে আমি ক্রেডিট পাশে নিয়ে আসব স্টক রিজার্ভ নামে। কি নামে? স্টক রিজার্ভ নামে। বুঝতে পারছি? বিগিনিং বা ওপেনিং যে ব্যালেন্সটা থাকবে স্টকের, ওইটাকে যেহেতু ডেবিটে আছে ওইটাকে আমি কি করব? ক্রেডিটে নিয়ে আসব। ওকে, এবং এখানে আমি পাশে লিখে দিচ্ছি এটা হচ্ছে বিগিনিং। ওকে, আচ্ছা। সেম ওয়েতে আমাদের স্টক অ্যাট দ্য এন্ড, এইটা যে আছে এইটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের, যেহেতু এটা ক্রেডিটে আছে এটাকে নিয়ে আসবো আমরা আমাদের ডেবিটে, এবং এটার নামও আমরা দিয়ে দিব স্টক রিজার্ভ। এবং এটাতে আমরা কি করব? ক্লোজিং বা এন্ডিং এর কাজটা আমরা করব, এই যে এন্ডিং। ঠিক আছে, সো বিগিনিং কথাটা আমি আরেকটু করে লিখে দিচ্ছি। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে লিখে দিই, দাঁড়ান। স্টক আপু ওই পাশে এই পাশে ওই পাশে আনলেন কি জন্য বুঝলাম না তো। বুঝাচ্ছি, একটু ওয়েট, আমি বলতেছি। জাস্ট এতটুকু আমি বললাম যে বিগিনিংটা ডেবিটে ছিল সেটাকে আমরা ক্রেডিটে নিয়ে আসলাম, আর ক্রেডিটে যেটা ছিল মানে ক্লোজিংটা ক্রেডিটে ছিল, ক্রেডিটেডটাকে ডেবিটে নিয়ে আসলাম। এতটুকু বুঝতে পারলাম। এইবার টাকা কত বসাবো? ওকে, প্রথমে বিগিনিং এর টাকাটা বলি। বিগিনিং এর কত ছিল? 2676 টাকা। দেখেন 2676 টাকা বসায় দিলাম। ওকে, এইবার এইটার কাজ আমি করব। কি করব? এইটার কাজ আমি করব। ওকে ফাইন, এটার কাজটা কিভাবে করব? দেখেন, এটার মিনিংটা আগে আমাদের বের করতে হবে। 33, ওকে, এটার সাথে আমরা যোগ করব এই যে 1/3 আছে না, এটাকে ভাগ করেন। কি করব? ভাগ করব ক্যালকুলেটরে। 1/3 আমাদের আসতেছে 0.333, এরকম অনেকগুলো 3 আমাদের আসতেছে। হ্যাঁ, সো আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা নিয়ে নিলেই পারি। সো এইবার আমরা কি করব বলেন তো? এই যে 0.33 অনেকগুলো পাইছে, এটার থেকে 0.33 জাস্ট যোগ করব। তার মানে 33, এটার সাথে যদি আমরা এটাকে যোগ করে দিই আমাদের অ্যান্সারটা পাচ্ছি আমরা এরকম একটা মান আমরা পাইতেছি 33.33%। ওকে, এইবার এটাকে আমরা কাজ করব কিভাবে বলেন তো? গুণ 100-র সাথে কি করব? যেহেতু পার্সেন্টেজ আছে, সো 100-র সাথে এই 33.33 এটাকে যোগ করে, কি করে? যোগ করে 133.33 এইটা দিয়ে এটাকে একবার ভাগ করব, আর শুধু 33.33 দিয়ে কি করব? গুণ করব। কেন করলাম এভাবে? কারণ ওরা আমাদেরকে বলছিল অন কস্ট, ব্যয়ের ওপর। 100 এটা হচ্ছে আমাদের ব্যয়, এইটার সাথে আমাদের আরো 33.33 কি করতে হবে? যোগ করতে হবে। টোটালটা হচ্ছে আমাদের কি? ব্যয়, এবং এটা হচ্ছে প্রফিট। বুঝতে পারছি?
সো আমরা এটাকে কি করব 133.33 দিয়ে ভাগ করব, 33.33 দিয়ে গুণ করব। ওকে, এবার আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপু ডেবিটেরটা ক্রেডিটে, ক্রেডিটেরটা ডেবিটে কেন নিলাম? ওকে ফাইন, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখব যে আমাদের বছরের শুরুতে আমাদের কাছে আছে 5 টাকা, বছরের শুরুতে আমাদের হাতে আছে কত? 5 টাকা। এবার পুরো বছরটা কাজ করার পর বা পুরো বছরের যে হিসাব নিকাশ হয়েছে সেগুলোর পরে এন্ডিংয়ে আমাদের হাতে টাকা আছে ধরেন 10 টাকা। ওকে, এবার এই যে 5 টাকা এইটার সাথে আমাদের প্রফিট যদি আমি যোগ করি, বুঝছেন কত আসতেছে? 10 টাকা, রাইট? আচ্ছা, তো আমার এই যে প্রফিটটা যে এটার সাথে যোগ হইলো, এটা ছিল আমাদের ব্যয়ের পরিমাণ, এটার সাথে প্রফিটটা যে যোগ হইলো, তাহলে আমি যে 10 টাকা পেলাম এটা কি আমার জন্য আয় হইলো না ব্যয় হইলো বলেন তো? ভাইয়া যে কোশ্চেন করছিলেন, ভাই আমাকে একটু বলবেন, 5 টাকা আমাদের ব্যয় ছিল, তার সাথে আমি আরো 5 টাকা প্রফিট করলাম, দুটাকে যোগ করে এই যে 10 টাকা পাইলাম, এটাকে আমি কি বলবো? এটাকে কি আমি প্রফিট বলতে পারি, লস বলতে পারি, মানে আয় ব্যয় আমি কি বলতে পারি এটাকে অ্যাকচুয়ালি? এটা তো আপু আয় হয়েছে। আয় হয়েছে, যেটা আমাদের হাতে রয়ে গেছিল বছরের শুরুতে। হ্যাঁ, এই যে 5 টাকা আয়টা হয়েছে না, এই 5টা টাকা বের করে আমি এইখানে বসাবো এবং বলবো বছরের শুরুর পণ্য থেকে এই বছর, এই চলতি বছর আমি এত টাকা আয় করছি, যেহেতু আয় হয়েছে সো এটা আমাদের জন্য ক্রেডিট। ওকে, এইবার এসে ইন্ডিংয়েরটা। আপু ইন্ডিংয়েরটা তাহলে কেন ডেবিটে নিয়ে গেলাম? সেম, উল্টো, জাস্ট উল্টো ব্যাপারটা আমি একটু ডিটেলসে বলতেছি, খেয়াল করেন। আমাদের ইন্ডিং একটু নর্মালি বলেন তো, ইন্ডিং ব্যালেন্সটা বছরের শেষে ইন্ডিং যে ব্যালেন্সটা আমি পাই সেটার সাথে আমার যদি 100 টাকাও প্রফিট হয়, কত? 110 টাকা টোটাল পাইলাম আমি। হ্যাঁ, এই যে ইন্ডিংয়ে যে ব্যালেন্সটা আমি পাইলাম এইটা কি আমাদের এই চলতি বছরে আমি ব্যবহার করব? আমাকে একটু বলেন তো, ক্লোজিং ব্যালেন্সটা চলতি বছরে ব্যবহার করি নাকি সেটাকে পরের বছরের বিগিনিং ব্যালেন্স বলে তারপরে আমি সেটাকে ব্যবহার করি বলেন তো? এটা তো পরের বছরের বেরি হবে। রাইট, তাহলে এইবার আমাকে বলেন যে এটাকে ডেবিটটা আমি কেন করলাম, সেটা কি বুঝতে পারছি? কারণ এইটা আমাদের এই বছরের জন্য কি হয়ে যাচ্ছে? ব্যয় হয়ে যাচ্ছে, আমি এই বছর এটাকে ব্যবহার করতেছি না, এইটা আমি আমাদের পরের বছর, অ্যাকচুয়ালি ব্যয় না, এটাকে আমি সম্পদ বলতে পারি, মানে এইটাকে আমি পরের বছর ট্রান্সফার করে দিব। ব্যাপারটা কি বুঝাইতে পারছি না ঝামেলা আছে? আমাকে একটু বলবেন। যদি কারো প্রবলেম থাকে বলতে পারেন। ওকে ফাইন, যেহেতু কেউ কিছু বলছেন না আমি ক্যালকুলেশন। হ্যাঁ বলুন। আপু এটা আরেকটু রিপিট করেন। কোনটা আমি রিপিট করব? আমি অনেক কিছু বলছি আপু, একটু আমাকে বলতে হবে। ডেবিটের স্টক রিজার্ভ এটা মানে এই যে আমি ক্যালকুলেশনটা যে দেখাইছি এইটা, না কেন ডেবিটেরটা ক্রেডিট আসলো এইটা? ক্রেডিটেরটা কেন ডেবিটে আসলো এটা? আচ্ছা দেখেন, যেহেতু মানে ক্রেডিটেরটা কেন ডেবিটে আসলো এইটা। জি আচ্ছা, খেয়াল করেন আপু, আপনি বছরের শেষে ডিসেম্বরের 31 তারিখে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন, ডিসেম্বরের 31 তারিখে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার হাতে 5 টাকা আছে। ডিসেম্বরের 31 তারিখে গিয়ে 5 টাকা হাতে আছে, তো এই 5 টাকা কি আপনি এই বছর ব্যবহার করতে পারবেন? এই চলতি বছর ব্যবহার করতে পারবেন? না, পারবো না। এটা আমার ব্যবহার করতে হবে কবে? পরের বছরে। সো যেহেতু এইটা পরের বছর আমি ব্যবহার করতেছি, সো এইটা আমাদের পরের বছরের জন্য কি? আয়। পরের বছরের জন্য আয়, আমাদের এই বছরের জন্য ব্যয়, যার কারণে এন্ডিংয়ের প্রফিটটাকে আমরা ডেবিটে নিয়ে গেছি আর ডেবিটের প্রফিটটাকে আমরা ক্রেডিটে নিয়ে গেছি। বুঝাইতে পারছি আপু? জি আপু। ওকে, এইবার হচ্ছে আমরা আমাদের এটার কাজটা করব সেম ভাবে। এখানেও আমি 133.33 দিয়ে ভাগ করব
আর 33.33 দিয়ে গুণ করব, বাস এটাকে বসায় দিলাম। আচ্ছা, এবার যদি আমরা কাজটা করি 2676, এটাকে 133.33, সরি এটা ভাগ হবে, ভাগ গুণ হচ্ছে 33.33। ওকে, আমাদের এখানে আসতেছে এরকম একটা মান পাচ্ছি আমরা 668.94 এরকম পাইছি। তো দশমিকের পরে যেহেতু 9 আছে, আমি দশমিকের ঝামেলা রাখতে চাচ্ছি না, সো আমি এখানে লিখে দিব 668 ছিল 69 লিখে দিলাম, শেষ। সেম কাজটা 2952 ভাগ 133.33 গুণ 33.33। ওকে, আমাদের এখানে আসতেছে 737.9 ছিল, আমরা 738 বসায় দিলাম। কত বসায় দিলাম? 738 লিখে দিলাম, 738, বাস ঠিক আছে। ওকে, এইবার আমরা পরবর্তী যে কাজটা করব, দেখব যে আমাদের প্রশ্নের মধ্যে কোনো রিটার্ন আছে কিনা, মানে আমরা হেড অফিস, আমরা শাখাকে যে পণ্য পাঠাইছিলাম সেই পণ্যের মধ্যে থেকে ওরা কোনো কিছু রিটার্ন করে দিছে কিনা। এখন আমাকে বলতে পারেন আপু, যখন পণ্য রিটার্ন পাবো তখনই কি শুধু এটার কাজ করব? না, এখানে দুইটা জিনিস আমাদের বুঝার আছে। আমি একদম ডিরেক্টলি বুঝাই দিতেছি। মনে করেন এই অঙ্কটার মধ্যে এইটা নেই, এই রিটার্নটা নেই, মানে শাখা কোনো কিছু রিটার্ন করেনি, কোনো পণ্য ওরা রিটার্ন করেনি। তাহলে আমি কি করব? আমরা হচ্ছে হেড অফিস, আমরা শাখাকে কতগুলো পণ্য দিচ্ছিলাম আমাকে একটু বলেন তো, যে কেউ একজন বললেই হবে। শাখাকে আমি কতগুলো পণ্য দিছিলাম বা কত টাকার পণ্য আমি পাঠাইছিলাম আমাকে একটু বলবেন। 19,692। রাইট, 19,692 টাকা। এইটা হচ্ছে আমরা কি করছিলাম? শাখাকে পাঠাইছিলাম। ওকে, সো আমরা যেটা করব, যেহেতু দেখেন এখানে কিন্তু আমি কিসের হিসাব করতেছি? প্রফিটের হিসাব করতেছি, রাইট? সো আমি যে পণ্যটা শাখাকে পাঠাইছি এইটার উপর কি আমি এই বছরই প্রফিট করব, রাইট, নাকি এটা পরের বছর প্রফিট করব? এই বছরে আমি প্রফিট করব, কারণ এই বছরে প্রফিট করব বলেই তো আমি আপনাকে পণ্যটা পাঠাইছি, তাই না? সো এই যে পণ্যটা পাঠাইছি এটার উপরও যে প্রফিটটা হচ্ছে, এটাও আমাদের এই বছরের জন্যই কি আয়, এই বছরের জন্যই আয়। সো এটাকেও আমরা কি করব? আমাদের ক্রেডিট পাশে নিব। সো লিখে নিচ্ছি গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এটাও লিখতে পারি, অথবা আমরা ওই প্রশ্নে যেটা ছিল এটাই লিখে দিচ্ছি, পারচেজ ফ্রম হেড অফিস। ওকে, তো রিটার্ন যখন থাকবে না তখন 19,692 এইটার সাথেই আমি সরাসরি এই যে এখানে যেভাবে কাজ করছি সেম ওয়েতে আমি এখানে কি করব? কাজটা করে দিব। হ্যাঁ, তো আমি যদি এটার কাজটা করি, দেখেন 19,692 ভাগ 133.33 গুণ 33.33। ওকে, আমাদের এখানে আসতেছে 4,922.6, তার মানে এখানে আমরা 23 লিখে দিলাম, 4,923। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রফিট, মানে আমি শাখাকে, আমরা শাখা অফিসে যে পণ্যগুলো পাঠাইছিলাম ওই পণ্যগুলোর উপরে এত টাকা প্রফিট ওরা আমাদেরকে দিবে, আমাদের শর্ত অনুযায়ী এই টাকাটা আমাদের প্রফিট হবে। ওকে, এইবার এই পণ্যটা যে আমি পাঠাইছিলাম এই পণ্য থেকে যদি ওরা কোনো কিছু রিটার্ন করে দেয়, যেরকম আজকের অঙ্কটাতে ওরা বলছে যে আমাদের যে পণ্যটা, মানে আমরা যে পণ্যটা ওদেরকে পাঠাইছিলাম 19,692 টাকার পণ্য আমরা ওদেরকে পাঠাইছিলাম, এই পণ্যের মধ্য থেকে 56 টাকার পণ্য ওরা আমাদের কাছে রিটার্ন করে দিচ্ছে। তাহলে যে পণ্যটা রিটার্ন পাঠিয়ে দিচ্ছে ওইটার উপর কি ওরা প্রফিট করতে পারবে? পারবে না। সো তখন কি করব? এইটাকে মাইনাস করে তারপর ওই কাজটা আমরা করব 133.33 দিয়ে ভাগ 33.33 দিয়ে গুণ। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি না কোনো ঝামেলা আছে? আমাকে একটু জানাবেন। না আপু, বুঝতে পারছি। বাকিরা সবাই কি বুঝতে পারছি? জি আপু। ওকে, সো এই পুরো ক্যালকুলেশনটা যখন আমরা টান দিব তখন আমাদের আস্তে আস্তে 4,908.6। সো দশমিকের ঝামেলা রাখবো না, আমি নিয়ে নিচ্ছি 909। ঠিক আছে, 4,909 টাকা আমি নিয়ে নিলাম। ওকে, ডান। এইবার আমরা পুরোটার ক্যালকুলেশনটা করা হয়ে গেছে, এবার আমরা আমাদের মেন কাজে চলে যাব, মানে যোগ বিয়োগের কাজে। সো
আমি যেটা করি নর্মালি, আমি একটু ইয়া করব। আপু, হ্যাঁ বলুন। যদি এই যে রিটার্ন না থাকতো তাহলে কি আমরা এই যে 19,692 টাকার উপরে পার্সেন্টেজ করতাম? হ্যাঁ, ওই যে ওই ভাগ আকারে 133.33 এবং 33.33, মানে এই যে এখানে আমি যে ক্যালকুলেশনটা করছি ঠিক এইভাবে ওইটার উপর করে দিতাম। জি আপু। ওকে, আচ্ছা। সো এবার আমি যদি এগুলোকে একটু, আমি আগে ডেবিট পাস এবং ক্রেডিট পাসগুলো যোগ করে নিচ্ছি। 324, 669, 4,909। আচ্ছা, এখানে আমাদের 27,000, সরি ভুল, ফার্স্টে ভুল লিখে ফেললাম। এখানে ছিল 27,910। হ্যাঁ, ডেবিট পাসটা দেখব 2,676 যোগ 19,692, 45 যোগ 230, 160। এইখানে আমাদের আসতেছে 23,841। তার মানে ক্রেডিট পাসটা আমাদের বেশি। সো ক্রেডিট পাস আমরা লিখে দিলাম 27,910 ক্লোজ। এটাই আবার ডেবিটে বসাই দিব 27,910 ক্লোজ। ওকে, এখান থেকে এই যে 23,841 যেহেতু আছে, তো 27,910 মাইনাস 23,841, এটা করলে আমরা এখান থেকে মানটা পাচ্ছি 4,069। এটা আমরা পেলাম। ওকে, 4,069, এবং এটাকে আমরা বলবো প্রফিট, যেহেতু ক্রেডিট পাসটা বেশি আর কি, এবং লিখে দিব ট্রান্সফারড টু প্রফিট লস অ্যাকাউন্ট। শেষ আমাদের অঙ্ক, ঠিক আছে। সো এই মানটা আমাদের বের করা হয়ে গেল। ওকে, তো 3 নম্বর অঙ্কটা শেষ। এবার আমাকে জানাবেন এইখান থেকে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আপু একটু নিচে আসেন, একটু আরেকটু নিচে, এই যে 23,841 আর 27,910, এটা কই থেকে আসলো? আমি একটু বাইরে গেছিলাম তো। না, এটা হচ্ছে আমাদের ডেবিট পাস এবং ক্রেডিট পাসের যোগফলটা আমি বসাইছি, ওইটা অঙ্কের কাজ না। হ্যাঁ, মানে ক্রেডিট পাসে টোটাল কত পাইছি, ডেবিট পাসে কত পাইছি, সেটা আমি জাস্ট বের করছিলাম। ঠিক আছে ভাইয়া? ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে। বাকিদের কোনো কোশ্চেন থাকলে একটু জানাবেন। বুঝতে পারছি আপু। সবাই বুঝতে পেরেছি। ওকে, সো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের এই টাইপের অঙ্ক আচ্ছা, এই সেম রকমের অঙ্ক আমি এখন খুঁজে পাচ্ছি না। আছে, বাট ওইটা আবার ইয়ের মধ্যে চলে গেছে আমাদের, কি বলো এটাকে, বিশ্লেষণাত্মক মেথডের ওই যে 2 নাম্বার যে মেথডটা আছে ওইটার ডিটেলস যে মেথডটা, মানে ওই যে অনেকগুলো খতিয়ানের নাম আমি দিছিলাম না, সেই মেথডটাতে চলে গেছে। ঠিক আছে, সো এইটার সাথে আর কি মিলতেছে না, যার কারণে আমি এজগুলো দিতে পারতেছি না। সো আমি এখানে যেটা বলবো, আমি আজকের কোনো অঙ্ক করাবো না, কারণ আজকে যে অঙ্কটাই ধরবো ওইটা পারবেন না, আমিও বুঝাইতে পারবো না আর আপনারাও বুঝতে পারবেন না, কারণ এটা অলরেডি একটা নতুন অঙ্ক শিখছে আজকে। তো এই টাইপের অঙ্ক আমি চেষ্টা করব বই থেকে খুঁজে আপনাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, যে এইটার সাথে মিল আছে এরকম একটা অঙ্ক আমি আপনাদেরকে ছবি তুলে একটা বা দুটো অঙ্ক আমি আপনাদেরকে দিব, যাতে আপনারা করতে পারেন বাসায়। ওকে, সো এই যে অঙ্কটা এখন আমি যেটা করাইছি, এইটার মধ্য থেকে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে জানাবেন একটু।
আপু আমার কালকের একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আপু ওই যে ক্যাশ রিসিভ ফর্ম ডেপ্টর আর আপনার কালেকশন ফর্ম ডেপ্টর এই দুটা কি এক? হ্যাঁ সেম। তাহলে আমরা ওই যে প্রবলেম একে ওই ক্যাশ রিসিভ ফর্ম ডেপ্টরে ওই জায়গা ক্লোজিং ডেপ্টর বের করছিলাম, আচ্ছা তাহলে 2 নম্বরে আমরা এই ক্লোজিং ডেপ্টর বের করলাম না কেন আপু? ওইখানে তো ক্লোজিং ডেপ্টরস বলেই দিছে। দেখেন এক নাম্বারটার মধ্যে বলে দেয় নাই ক্লোজিং ডেপ্টরস মানে কি। ডেপ্টরস আর অ্যাকাউন্টস রিসিভেবলের মধ্যে কি কোনো পার্থক্য আছে ভাইয়া? ও সরি আপু। বুঝতে পারছি, ওইখানে বলে দেয় নাই তাই আমরা বের করছিলাম। আর 2 নাম্বারটা তো বলে দিছে তাই আমরা বের করি নাই। বুঝতে পারছি? জি আপু। ওকে আচ্ছা, আমি 2টা অঙ্ক পাইছি, সো আমি এগুলো ক্লাসটা কেটে দেন আমি আপনাদেরকে এগুলোর ছবি দিয়ে দিতেছি।